নমস্কার, ফান্ডাদার আরও একটা খুবই প্রয়োজনীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটা গ্যাস বুক করার জন্য ভোর 4টে থেকে লাইন দিয়ে 8 ঘন্টা পর বুক করা গেল, কিন্তু গ্যাস কবে পাবো জানা নেই। একটা গ্যাস বুক করার পর আপাতত 25 বা 45 দিন অপেক্ষা করতে হবে পরের গ্যাসটা বুক করার জন্য। একটার পর একটা হোটেল রেস্তোরাঁ গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে, অথচ সবাই মিথ্যে কথা বলছে। কোনো রাজনৈতিক দল বলছে কোনো সমস্যাই নেই, আবার কারো মতে এত সমস্যা হচ্ছে শুধুই পরিকল্পনার অভাবে। আর আমরা ছাপোষা আমজনতা এই রাজনৈতিক খেয়েতে হাসবো না কাঁদবো বুঝেই উঠতে পারছি না। তবে এটা বেশ বুঝতে পারছি যে এর সমাধান আমাদেরকেই, মানে এই আমজনতাকেই করতে হবে। তামাশায় তো আর পেট ভরবে না। তাই আজকে এই ভিডিওতে আমি ফান্ডাদা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই সংকটে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে যে কথাটা সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু এরকমই জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের চোখ খুলে দেওয়া সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। চ্যাপ্টার 1, চেঞ্জ অন দ্য ডায়েট প্ল্যান। দেখুন, সোজা কথাটা সোজাভাবে যদি বলা যায় তাহলে কিন্তু সমস্যা যথেষ্টই আছে। হঠাৎ করে ইরান এবং আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধে পুরো হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, এবং সেখান থেকে যেটা আমাদের যে এলপিজি মানে যে রান্নার গ্যাস, তার 50% বেশি আমরা কিন্তু বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হয়, এবং যার বেশিরভাগটাই আসতো এই কাতার, বাহরেন, সৌদি আরব এই জায়গাটা থেকে। এবার এটা তো বাস্তব। যখন 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করে, তখন এটা আমরা ভাবতেই পারিনি যে ইরান এই রকম ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারে, এরকম ধরনের প্রত্যুত্তর দিতে পারে। বাস্তব হচ্ছে এটা যে গোটা বিশ্ব একটা ভয়ঙ্কর সংকটের মুখে, জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে গেছে, এবং যে প্রতিরোধ ইরান তৈরি করেছে সেই প্রতিরোধ যে কবে, সেই প্রতিরোধের আগুন যে কবে নিভবে বলা খুব মুশকিল। আর সেই কারণে আমাদেরকে আমাদের মতন করে গ্যাস সাশ্রয়ের কথা ভাবতে হবে। যে গ্যাসটা আমরা 1 মাস ইউজ করতাম সেটাকে আরও লেংদি করতে হবে। অন্যান্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হবে, যার প্রথম হচ্ছে এই ডায়েট প্ল্যান। অর্থাৎ আমরা যেভাবে খাবার খাই, ডায়েট প্ল্যান মানে রোগা হওয়ার ডায়েট নয়, আমরা যেভাবে খাবার খাচ্ছি বা খেতে অভ্যস্ত সেটাকে কিছুটা পরিবর্তন করা। আমি দেখাচ্ছি কিভাবে। আমরা নর্মালি ভারতীয়রা বা বাঙালিরা 4 বার খাবার খাই। একটা হচ্ছে ব্রেকফাস্ট বা সকালের জলখাবার, একটা লাঞ্চে, একটা স্ন্যাক্সে বা বিকেলের খাবার, আর একটা হচ্ছে ডিনার বা রাত্রের খাবার। লাঞ্চ মানে দুপুরের খাবার। এইবার ব্রেকফাস্টে আমরা লুচি, তরকারি, রুটি, সবজি বা এই ধরনের যে খাবারগুলো খাই, সেখান থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা ওই সকালের খাবার বানানোর যে গ্যাস, সেই গ্যাসটা আমরা অনেকাংশেই বাঁচিয়ে ফেলতে পারি। কীরকম ধরনের খাবার আমাদের খেতে হবে? যেমন ধরুন, চিড়ে খেতে পারেন, মুড়ি খেতে পারেন, ছাতু খেতে পারেন, ওটস খেতে পারেন। কী দিয়ে খাবেন? দুধ মুড়ি খেতে পারেন, দই চিড়ে খেতে পারেন, দুধ ছাতু খেতে পারেন, তার সঙ্গে একটু ফল নিলেন, কলা বা আম, এখন আমের সিজন আসছে। তো এইভাবে যদি আমরা খাবারটাকে অ্যাডজাস্ট করে নিই সকালবেলায়, যেখানে আমরা গ্যাসের ব্যবহারটাকে কমিয়ে দিলাম, এবং এইভাবে আমরা এই খাবারগুলোর মাধ্যম দিয়ে আমাদের ব্রেকফাস্ট বা সকালে জল খাবারটা করে নিলাম, তাহলে এখান থেকে আমরা অনেকটা গ্যাস বাঁচিয়ে ফেলতে পারি। এইটা কিন্তু আমাদের অবশ্যই ফলো করা উচিত। এবং শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সুযোগ আমাদের জন্য যে আমরা অনেক হেলদি ডায়েটে কিন্তু ফিরতে পারি। ভাজাভুজি, হাই ফ্যাট ডায়েট, হাই কোলেস্টেরলের ডায়েট, সেগুলোর থেকে বেরিয়ে এসে যদি আমরা এই ডায়েটটার মধ্যে চলে আসি তাহলে কিন্তু অনেকটা পরিমাণ গ্যাস আমাদের বেঁচে যাবে। লাঞ্চে কি খেতে হবে? লাঞ্চেও কিন্তু খাবার মাথায় রাখতে হবে যে আমাদের অনেক পদ খাবারের দরকার নেই, এবং আমরা ভাত বা রুটি, তার সঙ্গে ডাল যেটা, তার মধ্যে ভেজিটেবল বা সবজি দিয়ে দিই।
তাহলে ভেজ ডালের মতন হয়ে গেল, অর্থাৎ ডালের সঙ্গে আলাদা করে তরকারি বানাতে হবে না। তারপরে আপনারা রসার মতন একটা বানাতে পারেন, যেটা ভাত এবং রুটি দুটোই খাওয়া যাবে। অর্থাৎ আমাদের রান্নাগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, এমনভাবে আমাদের পরিকল্পনা করতে হবে যাতে আমরা কম গ্যাস ইউজ করেও একটা আমাদের মিলের ব্যাপারটাকে সম্পূর্ণ করতে পারি। অর্থাৎ যে গ্যাসটা আমাদের 1 মাস চলতো, সেটা যদি আমরা 2 মাসে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই সংকটকে আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারব। তো এইগুলো আমাদের দরকার। রাজনৈতিক আকচাকচি করে তো লাভ নেই, তাতে তো সমস্যার সমাধান হবে না। আমরা যারা সাধারণ আমজনতা, তাদের জন্য কিন্তু এই প্ল্যানিংগুলো অনেক বেশি যে মানে প্রয়োজনীয়। সুতরাং এই ধরনের মাংসের স্টু, চিকেন স্যালাড, এই যে ব্যাপারগুলো, মাছের ঝোল, এইগুলোকে যদি আমরা নিয়ে আসি এবং একটা বা দুটো পদের মধ্যে একটা মানে সবজি দিয়ে ডাল, তার সঙ্গে একটা মাছের ঝোল, বা একটা সবজি দিয়ে ডাল, তার সঙ্গে একটা রসা, এই রকমভাবে যদি আমরা আমাদের লাঞ্চটাকে এবং ডিনারটাকে প্ল্যান করতে পারি, ধরুন এই ধরনের জিনিস, এমন জিনিস রান্না করুন যেটা ভাতের সঙ্গেও যাবে, রুটির সঙ্গেও যাবে। ধরুন অনেকে দুপুরবেলা ভাত খান, রাত্রে রুটি খান, তাহলে এমন একটা জিনিস রান্না করলাম যাতে করে আমি ভাতও খেতে পারবো, রুটিও খেতে পারবো। এবং এই ব্যাপারগুলোর মধ্যেখান দিয়ে কিন্তু আমাদের গ্যাস বাঁচানোর ব্যাপারটা আমাদের কার্যকর করতে হবে। তারপর ধরুন স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স বা বিকেলবেলা আমরা যে খাবার খাই, সেটা চেষ্টা করুন যতটা সম্ভব কিনে খাওয়া যায়। কিনে খেলে তৈরি করতে হবে না, তৈরি না করলে কি হবে, গ্যাস বাঁচবে। এবার কিনে আমরা কি কি খেতে পারি, যেমন মুড়ি মাখা খেতে পারি, চানাচুর মুড়ি খেতে পারি, চিড়ে ভাজা খেতে পারি, বিস্কুট খেতে পারি, কেক খেতে পারি, এই ধরনের জিনিস, যে জিনিসগুলোর মাধ্যম দিয়ে আমরা গ্যাসের ব্যবহারটাকে কমিয়ে ফেলতে পারি। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যা আমরাই অনেকটা সমাধান করে নিতে পারব। অর্থাৎ আমাদের গ্যাসের ব্যবহার, দেখুন ভারতের 50% গ্যাস বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের গ্যাসের খরচকে 50% কমিয়ে ফেলতে পারি, তাহলে ইকুয়াল হয়ে গেল। তাহলে আর আমাদের মানে কোনো প্রবলেম থাকবে না, আমাদের গ্যাসের সমস্যা থাকবে না। তো একদিনেই এটা হবে না, কিন্তু আস্তে আস্তে আমাদের সেই দিকে যেতে হবে। তার কারণ এই যুদ্ধ খুব সম্ভবত সহজে থামবে না। এটা একটা লং টার্ম একটা যুদ্ধের রূপ নিচ্ছে এবং আমাদের কিন্তু অনেকটা দিন সাফার করতে হতে পারে। নাম্বার 2, চেঞ্জ অন কুকিং মেথডস। সেটা কীরকম ব্যাপার? সেটা হচ্ছে চেঞ্জ অন কুকিং মেথডসে আমরা দেখব যে কী কী মেথডে আমরা রান্না করলে আমাদের সুবিধে হবে, গ্যাস বাঁচবে। কি কি করতে হবে? যেমন আমরা ভাতটা সেটা হাঁড়িতে বা সসপ্যানে না বসিয়ে আমরা যদি প্রেসার কুকার ইউজ করি, তাহলে পরে আমাদের গ্যাস বাঁচবে। আমাদের এই পদ্ধতিগুলো তৈরি করতে হবে, কারণ এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এটা বলে আসেনি। রাজনৈতিক দলগুলো যতই বলুক পরিকল্পনার অভাব হচ্ছে, গোটা পৃথিবীর তেল বন্ধ হয়ে গেছে। সব দেশে কি পরিকল্পনার অভাব করেছিল? তো এইগুলো কোনো কথা নয়, মানে রাজনৈতিক আকচাকচি থাকবে, আমাদের তার মধ্যে থেকে আমাদের জন্য যেটা এখন করতে হবে, যেটা বাস্তব, সেটাকে মেনে নিয়ে যেটা করতে হবে সেটা করতে হবে। ফলে প্রেসার কুকারে ভাত রান্না করুন। জানি অনেকেই বলবেন যে আমার অত ভালো লাগে না, কিন্তু যখন ইমার্জেন্সি সিচুয়েশন, তখন ভালো লাগাটা ইম্পর্টেন্ট নয়, তখন যেটা করার প্রয়োজন সেটা করাটা বেশি ইম্পর্টেন্ট। সো এইটা একটা মেথড। 2 নম্বর কি হতে পারে? যেখানে যেখানে আপনার মনে হবে প্রেসার কুকারকে ইউজ করুন, ইউজ প্রেসার কুকার হোয়েন এভার পসিবল। আলুর দম বানাচ্ছেন, আলুটাকে আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নিন, তাহলে চট করে হয়ে যাবে। আপনি যদি এই কড়াইয়ে নাড়তে থাকেন, চিকেন বানাচ্ছেন, প্রেসার কুকারে বানান। হ্যাঁ, স্বাদের একটু তারতম্য ঘটবে, ওই কষানো স্বাদ পাবেন না, কিন্তু সেটা তো এই মুহূর্তে তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় গ্যাস বাঁচানো। শুধু গ্যাস নয়, এন্টায়ার এনার্জি সেক্টর কিন্তু মানে একটা সংকটের মুখে পড়ে গেছে। সুতরাং আমাদের সেইগুলোকে চেষ্টা করতে হবে। তারপর কি হয়েছে? মাল্টিপল গ্যাজেটস ব্যবহার করুন যাদের ক্ষমতা রয়েছে। গ্যাসের সঙ্গে মাইক্রোওয়েভের সঙ্গে রাইস কুকার, এই ধরনের মাল্টিপল গ্যাজেট যদি আপনারা ব্যবহার করেন, তাহলে পরে কিন্তু আপনাদের রান্নাটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আমরা মাইক্রোওয়েভকে শুধু গরম করার জন্য ইউজ করি,
কিন্তু মাইক্রোওয়েভকে রান্না করার জন্য ইউজ করা যায়। এই ইউটিউবে আপনারা ভুরি ভুরি ভিডিও পাবেন এই রান্নার মাইক্রোওয়েভে কীভাবে রান্না করবেন তার। সেগুলোতে শিফট করতে হবে নিজেদেরকে, কারণ আলটিমেটলি তো খেতে হবে। তারপরে ধরুন এই কুক ওয়ান্স ইট মাল্টিপল টাইমস, অনেকেই আছে আমি জানি আমাদের ভাই ওই বেলারটা ওই বেলাই করতে হবে। এই লাক্সারি থেকে তো বেরিয়ে আসতে হবে। গ্যাস বাঁচানো এখন শুধু নিজেদের পয়সা বাঁচানো নয়, দেশকে বাঁচানো, দেশের সংকটের থেকে দেশকে বের করে আনার একটা কি বলবো প্রয়োজনীয় কাজও আমাদের জন্য, একটা কর্তব্য বলতে পারেন আপনি। সুতরাং ওই লাক্সারিগুলো ছাড়ুন, একবার রান্না করুন, বারবার ওই রান্নাটাই খান। এমন হতে পারে একদিন রান্না করলেন, দুদিন খেলেন, তাহলে পরে কি হবে, গ্যাস বাঁচবে। যত গ্যাস বাঁচবে তত সংকট কম হবে, গ্যাসের চাহিদা কম হবে। তো এইগুলো করুন। তারপর কি হলো, আপনার ফুড মেনু, আমি দাদা 5 পদ না হলে খেতে পারি না। প্লিজ এই লাক্সারিগুলোকে পরিত্যাগ করুন। আস্তে আস্তে ছোট মেনু, 2 পদে খাবো, একটা ডাল সঙ্গে ভেজ, ডালের মধ্যে ভেজিটেবল দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম, একটা মাছের ঝোল করলাম, বা একটা তরকারি একটা মাছের ঝোল। অর্থাৎ 5 পদে খাবো, 6 পদে খাবো, 8 পদে খাবো, 10 পদে খাবো। এই লাক্সারিগুলো থেকে নিজেকে বের করে আনুন। বা এমন হচ্ছে যে ধরুন 4 জন বাড়িতে 4 রকম খাচ্ছেন, প্লিজ আপনাদের পয়সা থাকতে পারে কিন্তু সম্পদ কিন্তু সীমিত। আর কি, এটা আমি একটা টিপস দিচ্ছি আপনাদের। নর্মালি কি হয়, আমরা যে ভাত রান্না করি প্রতিদিন, সে হাঁড়িতে যদি আমরা করি, কুকারে করলে তো ঝামেলায় মিটে গেল। যদি হাঁড়িতে ভাত রান্না করেন বা সসপ্যানে ভাত রান্না করেন, তাহলে আমাদের বিজ্ঞানের একটা নিয়ম মানতে হবে। আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি, কিন্তু মাধ্যমিকের আগেই পড়েছি। সেটা হচ্ছে যে জলের যে তাপমাত্রায় জল ফোটে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মজার ব্যাপার হচ্ছে, এই জলটা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে একবার ফুটতে শুরু করে, তাতে যতই তাপ দেওয়া হোক না কেন, তাহলে সেই তাপটা কিন্তু আর 100 ডিগ্রির থেকে বেড়ে 110 ডিগ্রি হবে না। তাপমাত্রা কিন্তু জলের ওই 100 ডিগ্রিতেই থাকবে, যে তাপমাত্রায় আমরা ভাতটা রান্না করছি। কোথায় তাপমাত্রা বাড়ে? কুকারে, কারণ সেখানে প্রেশার বাড়ে। চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, ওটা অন্য। কিন্তু যদি কুকার না হয়, হাঁড়িতে বা সসপ্যানে যদি বসান, তাহলে পরে 100 ডিগ্রি সেলসিয়াসেই ও ফুটতেই থাকবে। এইবারে যখন 100 ডিগ্রি একবার যখন ভাতটা ফুটে গেল, তারপরে ভাত ফোটার পরে আমরা 15 মিনিট 20 মিনিট ধরে রেখে দিই, ফুটতে থাকে। সেটা না করে 4 মিনিট 5 মিনিট ফুটিয়ে 5 মিনিটের জন্য ফোটান, তারপরে ভাতের হাঁড়িটাকে বা সসপ্যানটাকে ঢেকে ওটা গ্যাসটাকে বন্ধ করে দিন, বন্ধ করে 15 মিনিট রাখুন। তাহলে ওই যে তাপমাত্রাটা ভেতরে রয়েছে, সেই তাপমাত্রায় আস্তে আস্তে ভাতটা সিদ্ধ হয়ে যাবে, তাতে গ্যাস বেঁচে গেল। যদি বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যদি চালটা দেন, জল গরম হবে, ফুটবে, এবং তারপর 5 মিনিট পরে বন্ধ করে যদি 15 মিনিট রাখেন, 15-20 মিনিট, তাহলে নর্মাল এই ভাত হয়ে যাওয়ার কথা। যদি বাই চান্স না হয়, তখন চেক করে আরেকটু গ্যাস জ্বালিয়ে নেবেন। তাতে করে আপনার কিন্তু এই ভাত রান্না করার জন্য অনেকটা জ্বালানি লাগে, সেই জ্বালানিটা কিন্তু একটা বিরাট সাশ্রয় হবে। তো এই মেথডগুলোকে আমাদের ফলো করতে হবে। 3 নম্বর, প্ল্যান ইউর গ্যাজেটস ফর দ্য লং টার্ম। এখানে যেটা বলা, বেসিক্যালি দেখুন, আমাদের এই যে এনার্জির একটা সংকট তৈরি হয়েছে, এই সংকট কিন্তু চট করে সলভ হবে না। আপনারা টিভিতে দেখেছেন, খবরে দেখেছেন, বিভিন্ন দেশের যে তেলের ডিপোগুলো, সেইগুলোতে মিসাইল হানা চালানো হয়েছে। সেগুলো কিন্তু কালকেই আবার ঠিক হয়ে যাবে না। একটা এন্টায়ার সাপ্লাই চেন, অর্থাৎ যেভাবে তেল আসে, যেভাবে গ্যাস আসে, যেভাবে বিভিন্ন এনার্জি আমরা ইম্পোর্ট করি, তার পুরো সাপ্লাই চেনটা কিন্তু একদম টালমাটাল হয়ে গিয়েছে। এরকম নয় যে কালকে পরশু যুদ্ধ থেমে গেলে তার পরের দিন থেকে স্বাভাবিক হয়ে যাবে। এই পুরো জিনিসটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। সুতরাং এই লং টার্মের জন্য আপনি কিন্তু আপনার কুকিং গ্যাজেটস যেগুলো রয়েছে, সেগুলোকে আপনাকে প্ল্যান করতে হবে। কীরকম জিনিস আপনাদের লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আপনাদের তো গ্যাস আছে, তার সঙ্গে ইন্ডাকশন ব্যবহার করার চেষ্টা করুন। যদি থাকে ভালো, যদি না থাকে, যদি কিনে নিতে পারেন ভালো। আর ইন্ডাকশনের আরেকটা ব্যাপার আছে, ইন্ডাকশন কিন্তু গ্যাসের থেকে সস্তা পড়ে। আমি এর পরের ভিডিওতে এই পুরো জিনিসটা কস্ট অ্যানালিসিস করে দেখাবো যে কেন এমনিও ইন্ডাকশন ইউজ করলে আপনাদের খরচা কমবে। সেটা আমি পরের ভিডিওতে আসবো।
আচ্ছা, তারপরে কি মাইক্রোওয়েভ? মাইক্রোওয়েভ আমাদের কাছে অনেকের বাড়িতেই আছে, কিন্তু আমরা মাইক্রোওয়েভকে ওই খাবার গরম করার জন্য ব্যবহার করি, ওটাকে রান্না করার জন্য ব্যবহার করুন। মাছের ঝোল রান্না করা যায়, চিকেন স্টু বানানো যায়। এইগুলো যদি আমরা করতে পারি মাইক্রোওয়েভে, তাহলে কিন্তু আমরা গ্যাসের উপর আমাদের নির্ভরতা অনেকটা কমে যাবে। আর গ্যাসের উপর নির্ভরতা কমলে গ্যাসের চাহিদা কমবে। তাহলে মাইক্রোওয়েভ ইউজ করার চেষ্টা করুন। সোলার কুকার, আপনারা জানেন কি না জানি না, ইন্ডেনের সূর্যা নূতন বলে একটা গ্যাস স্টোভ আছে যেটা সোলারে চলে। এবার এই ধরনের ইকুইপমেন্ট, মানে আপনি ভাবুন, গ্যাসের খরচই লাগলো না, আর সৌরশক্তিতেই রান্না হবে, কত কস্ট এফিশিয়েন্ট। এইগুলোকে ইউজ করার চেষ্টা করুন। আমি এই সোলার কুকার নিয়ে পরে আসছি, একটা আলাদা করে আমি ভিডিও বানিয়ে দেবো কীভাবে এই সূর্যা নূতন বলে যে গ্যাস স্টোভটা ইন্ডিয়ান অয়েল বাজারে নিয়ে এসছে, সেটা কতটা ভালো, কতটা উপযোগী, কতটা সাশ্রয়কারী হতে পারে আমাদের জন্য। তারপরে ধরুন ইলেকট্রিক রুটি মেকার, রুটি ধরুন আপনারা খান, তাহলে ইলেকট্রিকে গ্যাসের রুটিটা না বানিয়ে রুটি মেকারে রুটিটা বানান, তাহলে গ্যাসের ওপর নির্ভরতা কমে যাবে। তারপরে ধরুন ইলেকট্রিক রাইস কুকার, রাইস কুকারে অসাধারণ ভাত হয়, কিন্তু আপনি যদি কুকারেও ভাত করেন তাহলে আপনাকে গ্যাস ইউজ করতে হচ্ছে। যদি আপনার ইন্ডাকশন এবং ইন্ডাকশনের জন্য কম্প্যাটেবল কুকার না থাকে, তাহলে সেই গ্যাসেই ভাত করতে হচ্ছে। কিন্তু আপনি যেটা রাইস কুকার কিনে নেন, তাহলে আপনি রাইস কুকারে ভাতটা করতে পারছেন। এবার এই জিনিসগুলোকে, এই গ্যাজেটগুলোকে আপনাদের নিতে হবে। তারপরে কি বলুন তো, রুটির বদলে যদি ব্রেড, আটা ব্রেড, মানে যেটা পাউরুটি, সেটা যদি আপনারা খান, আটার পাউরুটি কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে একটা টোস্টার যদি কিনে নেন, তাহলে রুটি করার ঝামেলাটাই অনেকটা কমে যাচ্ছে। আর এই সমস্ত গ্যাজেটগুলো যেগুলো আমি দেখালাম, তার আমার যে চয়েস, সেই চয়েসগুলো আমি এখানে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং লিঙ্কও আপনারা এই ভিডিওর মাঝখানে পাবেন। অবশ্যই আপনারা যদি ফ্লিপকার্টে থেকে কেনেন, তাহলে পরে স্ক্রিনের ওপর যে লিঙ্ক আসছে সেটা ক্লিক করে কিনতে পারেন। যদি অ্যামাজন থেকে কেনেন, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে কিনতে পারেন। এইভাবে আমরা যদি এই প্ল্যান ওয়াইজ চলতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্যাসের ওপর নির্ভরতা কমবে, আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আমরা পালন করতে পারবো, এবং সেই সঙ্গে সঙ্গে এই সংকট থেকে কিন্তু আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো। এখনও সাবস্ক্রাইব করেননি? কি করছেন? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। শিগগিরই ফিরবো আরেকটা এরকম দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে। ততক্ষণ অবধি বাই।